উনি তো ঠিকই বলেছেন। হ্যাঁ, ঠিকই তো বলেছেন। দেখো দেখো, ছোট আর মেজোকে এমন চিঠি পাঠালো যাতে তারা আত্মহত্যা করতে বাধ্য হয়। হ্যাঁ, আর আমার বেলায় ব্যাপারটা কি হলো, এমন একটা মিথ্যে অভিযোগ দিল যাতে আমি বেঁচে যাই। অদ্ভুত। না না, এখানে তো কোনো কিছু লুকোনোর নেই। বলো, কিচ্ছু লুকোনোর নেই। তার মানে ওই লোকটা আমাকে বাঁচিয়ে রাখতে চায়, আর আমার ভাই দুটোকে। বাবা, বাবা তুমি ঘরে চলো বাবা। তোমার তোমার সমস্ত পাড়া কেটে গেছে, তোমার তো কিছু হয়নি। আমি আর কিছু চাই না বাবা, তুমি ঘরে চলো। চলো। তাহলে আজকে বড় জেঠুর নামে যে চিঠিটা এলো সেটা কি শুধুই আইওয়াস? অভয়দি, আপনি বলুন না, কে চিঠিটা পাঠালো যে আমার পিতানের বাবাকে মারলো, মেজদাকে মারলো, কিন্তু বড়দাকে বাঁচিয়ে রাখলো? সে কি বড়দার খুব কাছের কেউ? আচ্ছা মিষ্টিদি, একটা লোক যদি প্রশান্তবাবু এবং অনন্তবাবুকে মারতে চায় আর তাদের মৃত্যু ঘটিয়ে থাকে, তার কি দায় পড়েছে যে সে সুমন্তবাবুকে মারতে চায় এরকম একটা ধারণা দেবার সবাইকে? ওটাই তো বড় বোকামি করে ফেলেছেন সুমন্তবাবু। মানে বুড়ি, ওই লোকটার জায়গায় তুমি সুমন্তবাবুকে বসিয়ে দেখো, দেখবে সব প্রশ্নের উত্তর মিলে যাচ্ছে। মানেটা খুব সহজ। আপনার মেজ ঠাকুরপো আর ছোট ঠাকুরপোকে আত্মহত্যার জন্য উস্কেছেন আপনার স্বামী নিজে। উনি বাধ্য করেছেন ওদের আত্মহত্যা করতে। সুমন্তবাবু? কি বলছেন আপনি? হ্যাঁ, কি বলছেন? আমার ভাই ওরা, আমি ওদের মারবো? আমি ওদের কত ভালোবাসি আপনি সেটা জানেন? আর তাছাড়া যদি বলেন, দেখুন সে চিঠি তো আমার নামে এসেছে নাকি? সেটাই তো আপনার বোকামি। আর সেই চিঠি আপনি লিখতে বাধ্য হয়েছিলেন নিজেকে সন্দেহের তালিকায় বাইরে রাখতে, কারণ আপনি জানতেন নিশীথ যে চিঠি সুদীপাকে লিখেছে তাতে এই আত্মহত্যা সম্বন্ধে সে তার সন্দেহ প্রকাশ করেছে। আপনি বুঝতে পারছিলেন যে আপাত দৃষ্টিতে যেটা আত্মহত্যা, মানে লজ্জা আর অপমানের দায় আত্মহত্যা, সেই আত্মহত্যার দিকে প্রশ্ন উঠছে, তাই না সুমন্তবাবু? তাই নিজেকে নিয়ে এবার একটা থ্রেট তৈরি করলেন, নিজেকে নিরপরাধ প্রমাণ করতে, যাতে আর কারোর উপর সন্দেহ হলো আপনার উপর সন্দেহ না যায়, কারণ আপনি নিজেই তো প্রাণ ভয় মরছেন, আপনিই তো টার্গেট, তাই না? সেই জন্যই নাটক আপনি শুরু করলেন। আপনি বড়দার নামে কি আজে বাজে কথা বলছেন? বড়দা আমাদের সবাইকে ভালোবাসতো, আমরাও বড়দাকে ভালোবাসি। বড়দা এমন কিছু করতেই পারে না। আপনি কি বলছেন? কি আমি আমার ভাইদের মেরেছি? আমার ভাইদের? হ্যাঁ, আরে তারা আমার রক্তের সম্পর্ক। হ্যাঁ, ভাই মানে বুঝেন? ভাই। হ্যাঁ, আমরা সবাই এক মায়ের পেটের ভাই। নন। আপনারা সবাই এক মায়ের পেটের ভাই বোন নন, তাই তো মৃন্ময়ীতে? ঠিক বলছো তো? আপনারা তিনজন আর সুমন্তবাবু সৎ ভাই বোন। মানে আপনি, প্রশান্তবাবু আর অনন্তবাবু আপনাদের বাবার দ্বিতীয় পক্ষের সন্তান। হ্যাঁ, কিন্তু কিন্তু আমরা কখনো সেটা ভাবিনি। আমরা যে সৎ ভাই বোন আমরা কোনোদিন বুঝতে পারিনি। আমরা চিরটাকাল বড়দাকে নিজেদের বড়দা হিসেবেই ভাবতাম। আপনারা কি ভেবেছেন না ভেবেছেন তাই দিয়ে ওনার কি যায় আসে? সুমন্তবাবুকে একই রকম ভাবতে। কিন্তু আমরা যে সৎ ভাই বোন সেটা আপনি কি করে জানলেন? আমরা তো কখনো বলিনি। ইনফ্যাক্ট আমরা তো এই সম্পর্কের কথা ভুলেই গেছিলাম। আপনাকে কে বললো? বলছে। তার আগে একটা কথা বলুন আমাকে। আপনার মনে আছে আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে এই বাড়িতে ঘুমের ওষুধ কে খায়?
আপনার মেজদা কি ঘুমের ওষুধ খেতেন? খেত নিশ্চয়ই, তাহলে অতগুলো বড়িও কি করে পেল? এ বাড়িতে আর কেউ কি ঘুমের ওষুধ খেত? কই না তো। আপনার মনে আছে আপনি কতটা ঘাবড়ে গেছিলেন? মনে হচ্ছিল কেন জানি না ঘুমের ওষুধ এমন কেউ খায় যে আপনার খুব কাছে, যেটা আপনি চাপা দেওয়ার চেষ্টা করছেন। আর সেই কাছের মানুষটি পরিতোষবাবু ছাড়া আর কে হতে পারে? এর মধ্যে একদিন আমি বাজারে পরিতোষবাবুকে ধরি, আপনাকে বলেননি কিছু? কল্যাণী আমাকে বলে যে অনন্তবাবু ঘুমের ওষুধ খেতেন না, আর এই ঝামেলার মধ্যে উনি একবারের জন্য ঘর থেকে বেরোননি। তাহলে প্রশ্ন হলো, ঘুমের ওষুধ ওর কাছে এলো কি করে? পরিতোষবাবুকে একটু চাপ দিতে অনেক কিছু জানা গেল। 50 টাকার মাল তুমি আবার 70 টাকা চাইছো নাকি? কেন ধরো 50 টাকার বেশি দিতে পারবো না। রাখো রাখো রাখো। বলছি দাদা, পালিয়ে লাভ হবে না পরিতোষবাবু, আপনি কিন্তু ফেঁসে যাবেন। আপনার ঘুমের ওষুধ খেয়ে যে অনন্তবাবু মারা গেছেন সেটা আমি জানি। তখন তীরটা আমি আন্দাজে ছুঁড়েছিলাম, কিন্তু সেটা গিয়ে লাগে ঠিক জায়গায়, তাই না পরিতোষবাবু? তা আপনি আমাকে যা যা বলেছেন আপনি নিজে বলবেন না আমি বলবো? তুমি কি বলেছো না দে, বলো কি বলেছো, বলো। গত বছর পুজোর সময় যখন এসেছিলাম, ওই পুজোর 1-2 দিন আগে কি হলো? বড়দা আমাদের ঘরে কিছু খুঁজতে এসেছিল নাকি? যাকে পরে জিজ্ঞেস করে নেব। আমি বড়দাকে দেখেছিলাম আমার ঘর থেকে বেরিয়ে না, আমি দেখেছিলাম কিন্তু আমার এতটুকু সন্দেহ হয়নি। তারপর যখন মেজদার হাতে আমার ওই ওষুধের শিশিটা দেখি, আমি নিজেকে ঘরে গিয়ে পাগলের মতো আমার ওষুধটা খুঁজলাম, ঘুমের ওষুধ নেই। বুঝলাম সেদিন বড়দাই নিয়েছে ওষুধটা। মেজদাকে যখন হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমি ওই একই ওষুধের শিশি আরেকটা কিনে নিয়েছিলাম। ওই শিশি দেখে আমার সন্দেহ হয়েছিল সন্দেহ, আমি ওকে জিজ্ঞেসও করেছিলাম। আপনি যখন ওনাকে জিজ্ঞেস করেন ওষুধের শিশিটা ওনার কিনা, তার আগেই উনি নতুন শিশি কিনে আপনাকে দেখে আপনার সন্দেহ দূর করেছিলেন। বিশ্বাস করুন, পুজোর মধ্যে এত ঝামেলা মাথা ঠিক ছিল না, বাড়িতে এত কাজকর্ম, আমার ঘুমের ওষুধের প্রয়োজনই পড়েনি। আমি ওষুধের শিশিটা খেয়ালই করিনি, বিশ্বাস করুন। তুমি আমায় দেখেছিলে?
দেখেছিলে যে আমি ওষুধের শিশিটা নিয়ে বেরোচ্ছিলাম, তুমি দেখেছো নিজের চোখে দেখে? আচ্ছা শোনো, এই শোনো শোনো শোনো, একটা কথা বলি তোমাকে। আজকে তুমি আমাকে এই কথা বলছো না, তোমার ঘরে আমি ঢুকেছিলাম মানে তুমি দেখেছো, হ্যাঁ? তখন বলনি কেন? আচ্ছা এগুলো কি হচ্ছে আমি জানতে পারি? কি হচ্ছে এগুলো? আমি আপনাকে এখানে নিয়ে এসেছিলাম এই প্রবলেমটার সলিউশনের জন্য, আর আপনি এসে আমার বাবাকে এইভাবে কেন দায়ী করছেন? আমার স্বামী কখনো এই কাজ করতে পারে না। আরে মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। আমার ভাইদের আমি মারবো, তাদের আমি কত ভালোবাসি, এখন বলছে যে তারা নাকি আমার সৎ ভাই। এই দেখো, অনেক হয়েছে সুমন্ত বাবু, ওনার কিচ্ছু হয়নি, ছেড়ে দিন ওনাকে, দিব্যি সুস্থ আছেন। আপনি অনন্তবাবুর হাতে ঘুমের ওষুধ তুলে দেননি, আপনি নিজে অনন্তবাবুকে ঘুমের ওষুধ দিয়েছেন। স্বীকার করুন, আর কিন্তু অস্বীকার করে লাভ নেই। আপনি দিয়েছেন, আমি দিইনি। আপনি নিজে আমি হাতে ঘুমের ওষুধ দিইনি। দিয়েছেন। আমি শুধু ওকে ঘুমের ওষুধটা দিয়ে বলেছিলাম সেটা খেতে, যাতে ও ঘুমোতে পারে। জয়কার